আমাদের কাজ ছিল এটাতে আমরা কাজ করতেছি। তাহলে আমরা দেখছিলাম প্রপারভাবে একটা নেভিগেশন বার, স্লাইডার এবং এই কার্ডগুলো দেখছি, তাই না? আজকে এই বাদ বাকি সবগুলো কাজ এখানে আমরা করব। আচ্ছা, তারপর আমরা আগে টাইপোগ্রাফিটা দেখে আসি। টাইপোগ্রাফি হচ্ছে লেখা রিলেটেড, টেক্সট রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে টাইপোগ্রাফি। যেমন আমরা এর আগে নর্মাল HTML এ লেখা দেওয়ার জন্য বা হেডিং ইউজ করার জন্য আমরা দেখছিলাম কি H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এই কয়টা হেডিং ইউজ করলে আমরা বিভিন্ন লেখার ফরম্যাট পাই। এখানেও বুটস্ট্র্যাপেরও কিছু ক্লাস আছে, তারাও কিছু ডিফল্টভাবে হেডিং তৈরি করে রাখছে, সেগুলো ক্লাস ইউজ করলেই হবে। যেমন এই হেডিং, এই কয়টাকে ফলো করেন, আমাদের কীভাবে এই হেডিংগুলো ইউজ করতে পারবো সেটা দেখেন। নর্মাল H1 যদি আমরা লিখি তাহলে আমরা নর্মাল HTML এর যে H1 এর যেটা আছে সেটা পাবো। এখন এইখানে যদি আমরা ইউজ করি ক্লাস H1, এটা হচ্ছে তাহলে কার? এটা বুটস্ট্র্যাপের একটা H1 একটা ক্লাস ইউজ করতে হবে অতিরিক্ত। যদি H2 ইউজ করতে চাই তাহলে ক্লাস H2। এইভাবে আমরা ক্লাস ইউজ করে তাদের হেডিংগুলো ইউজ করতে পারব। বুঝতে পারছেন? তাছাড়াও ওই হেডিং ছাড়াও যদি আমরা আরও বেশি বড় লেখা দিতে চাই তাহলে এদের আরেকটা অতিরিক্ত প্যানেল আছে বা টেক্সট নেওয়ার ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে ডিসপ্লে। এই যে দেখেন, কোনো ট্যাগের ভিতরে যদি আপনি ডিসপ্লে 1 লিখে দেন তাহলে সেটা তো একটা H1 এর ট্যাগ আছেই, কিন্তু ডিসপ্লে লেখার পরে সেই লেখাটা আরও বড় হয়ে যাচ্ছে। এইভাবে ডিসপ্লে 4 পর্যন্ত তারা দিয়ে দিচ্ছে যে আপনার ডিসপ্লে 1 থেকে 4 পর্যন্ত ইউজ করতে পারবেন। তাহলে আরও বড় হেডিংয়ের থেকেও আরও বড় লেখাটা আমরা শুরু করতে পারতেছি। তারপরে পি নামে ট্যাগ, আমরা নর্মাল পি নামে যে ট্যাগ ইউজ করছি সেটা নর্মালভাবে ইউজ হচ্ছে। অতিরিক্ত যদি লিড দেন তাহলে দেখেন তার লেখাটা স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এটা নর্মাল পি ইউজ করলে কি হচ্ছে যে নর্মাল আমরা একটা প্যারাগ্রাফ পাচ্ছি। যদি এটাতে আমরা লিড লিখি তাহলে দেখেন সেটার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার এরকম যদি করতে চাই, দেখেন এই লেখার স্টাইলটা একটু ভিন্ন। এটা করতে চাইলে টেক্সট মনোস্প্যাস এই ক্লাসটা ইউজ করতে হবে, ঠিক আছে? তারপরে কোনো লেখাকে যদি আমি বোল্ড করতে চাই তাহলে আমরা জানি HTML ট্যাগে বোল্ড করার জন্য বি একটা ট্যাগ লিখলেই হয়ে যায়। আর এখানে বোল্ড করার জন্য ওদের একটা ক্লাস আছে, ফন্ট উইথ বোল্ড।
এই ক্লাসটা অ্যাড করতে হবে, তাহলে অটোমেটিক সেটা বোল্ড হয়ে যাবে। আবার নর্মাল লিখলে নর্মাল হবে, ইটালিক লিখলে ইটালিক টেক্সট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আরও কিছু আছে দেখেন, আপার কেস তো বুঝি তাই না। এই লেখাটা ম্যাক লয়ার ক্যাচ, এই লেখাটা বড় হাতের লিখে দিছে এইচটিএমএল এ, বাট এখানে লয়ার ক্যাচ নামে এই ক্লাসটা ইউজ করার ফলে দেখেন আপার ক্যাচ লেখাটাও লয়ার ক্যাচ এ পরিণত হয়েছে, এই যে ম্যাক লয়ার ক্যাচ। আবার লয়ার ক্যাচে লেখা কোনো টেক্সটকে যদি আপার ক্যাচ করতে চাই তাহলে টেক্সট হাইপেন আপার ক্যাচ নামে একটা ক্লাস আছে, সেটা ইউজ করলে সেটা আবার আপার ক্যাচ হয়ে যাচ্ছে। ক্যাপিটালাইজড মানে প্রথম অক্ষরগুলো বড় হবে, এটা করার জন্য জাস্ট সামনে একটা ক্যাপিটালাইজড এই ক্লাস ইউজ করলে ক্যাপিটালাইজড হয়ে যাবে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট দেখেন, এই যে আমরা টেক্সট অ্যালাইন লেফট নিব না রাইট নিব না সাইড নিব বা কোনো সাইডে নিব, দেখেন এটা নর্মালি লেখা আছে কোথায়, লেফট সাইডে। নর্মাল লেখা দিলে লেফট সাইডে থাকার কথা, কিন্তু এইখানে টেক্সট রাইট এই ক্লাসটা ইউজ করার ফলে কি হয়ে গেছে, লেখাগুলো টেক্সট রাইটে চলে গেছে। যতগুলো লেখা বা এই এইটা নামে একটা ট্যাগই আছে কি ব্লক কোয়াড, এটা নামে একটা ট্যাগ আছে, এটা যদি ইউজ করি এর ভিতরে যে লেখা দেই এবং তার অ্যালাইনমেন্ট করার জন্য যদি ক্লাসের ভিতরে ব্লক কোয়াড এবং টেক্সট রাইট যদি আমরা দিই তাহলে যে কোনো লেখাই রাইটে চলে আসবে। বুঝতে পারছেন? তো এগুলো লাগে না, ট্রাঙ্কেট এগুলো ইউজ করতে হয় না, তো এটা একটু ইম্পর্টেন্ট। ব্লক কোয়াড এই হলো টাইপোগ্রাফির ভিতরে। আলাদা ফন্ট ইউজ করলে তো আপনাকে অবশ্যই আলাদাভাবে ফন্ট দিতে হবে, যে ডিবে আপনি ফন্টটা দিতে চাচ্ছেন সেই ডিবে ফন্ট ইউজ করতে হবে, সিএসএস কাস্টম সিএসএস দিয়ে ফন্ট দিতে হবে। বুঝতে পারছেন? হ্যালো, এটা টাইপোগ্রাফি দিয়ে ওদের তো যে কয়টা তৈরি করে দিচ্ছে এই কয়টাই, এর বাইরে যদি চান তাহলে সেটা আপনাকে অবশ্যই কাস্টম সিএসএস দিয়ে করতে হবে, একদম 100%। জি জি, বুঝি নাই। ফন্টগুলো কই পাবেন? ফন্টের নাম জানা নাই? এই লেখাটাকে আপনি চাচ্ছেন, আপনি তাহমা ফন্টে দিতে চাচ্ছেন, নর্মাল কি ফন্টে আছে দেখেন, নর্মাল একটা ফন্ট দেওয়া আছে তাই না, আপনি এটাকে তাহমা ফন্টে দিতে চাচ্ছেন, তাহলে আপনাকে এখানে লিখতে হবে কাস্টম ফন্ট তাহমা। তাহমা একটা ফন্টের নাম, যে ডিফল্ট এইভাবে দেখেন মাথাগুলো গোল, তাহমা। আপনি অন্য কিছু দিতে চাচ্ছেন, আচ্ছা ফন্টগুলো আমি ডাউনলোড দিয়াবো, ডাউনলোড না দিলে বুঝে যাবে না। তাহমা বা এরিয়াল বা ক্যালিব্রি হ্যাঁ, সেম নাম। এগুলো কীভাবে ইউজ করবেন আজকে আমি দেখাবো, সমস্যা নেই। ডাউনলোড দিয়ে আমরা ইউজ করতে, তাছাড়াও আমরা অন্য ফন্ট যদি ইউজ করতে চাই তাহলে কিভাবে আমরা অ্যাড করবো সেটাও আজকে আমরা দেখব। আচ্ছা, এই হলো টাইপোগ্রাফির মধ্যে এদের ফ্যাসিলিটিস এই কয়টা। টেক্সট অ্যালাইনমেন্ট ডিসপ্লে, এটা যদি আমরা দেখি, দেখেন এক একটা টেক্সট এক এক জায়গায় নিয়ে গেছে, এইগুলো আমরা কিভাবে করব।
আচ্ছা, নর্মালভাবে আমরা কোনো লেখাকে প্রেজেন্ট করতে চাইলে জাস্টিফাই দিই, ঠিক আছে? একটা ট্যাগ টেক্সট জাস্টিফাই দিলে লেখাটা আসলে যেভাবে প্রেজেন্ট হওয়ার কথা নর্মালভাবে সেভাবে প্রেজেন্ট হবে। এখন যদি কোনো লেখাকে আমরা টেক্সট লেফটে নিয়ে যেতে চাই, এটা একটা লেখা, নর্মাল লেখা দিলেই সে কোথায় থাকবে? আমি এই ক্লাসটা তুলে দিচ্ছি, এই ক্লাসটাও তুলে দিচ্ছি। সেলফ, দেখেন নর্মাল যে কোনো লেখা দিলে সেটা কোথায় থাকতে চায়? লেফট থাকতেছে। এখন আমি যদি কোনো ট্যাগের ভিতরে টেক্সট সেন্টার, এখন আপনি এখন দিতে চাচ্ছেন এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে টেক্সটটা আপনি রাইটে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে হবে না। আপনাকে অবশ্যই কি কার মধ্যে দিতে হবে? পি নামে, কারণ আমরা জানি পি হচ্ছে প্যারাগ্রাফ বহন করে থাকে। তাহলে পিকে দিয়ে যদি আমরা, বা আপনি হলে একটা ডিফকে নিয়ে যেতে চাচ্ছেন, তখন টেক্সট লেফট বা সেন্টার বা রাইট ইউজ করতেছেন, সেক্ষেত্রে হবে না। অবশ্যই কি পি বা টেক্সট বহন করে এরকম কোনো ট্যাগকে যদি আপনি টেক্সট লেফট করেন তাহলে সেই টেক্সটটা লেফটে থাকবে, যদি সেন্টার করেন সেন্টারে থাকবে, যদি রাইট করেন রাইটে চলে যাবে, ঠিক আছে? এই যে দেখেন। আচ্ছা, এস এম মিডিয়াম লার্জ এক্সেল, এটা মূলত এখানে বেশি কাজ করে নাই। মিডিয়াম অর লার্জার, এটা কি? আচ্ছা, এটা তেমন কোনো কাজে আসে না, এগুলো দরকার নেই আমাদের। এই তিনটা হলেই হলো টেক্সট লেফট রাইট আর সেন্টার। ইম্পর্টেন্ট হচ্ছে এই কয়টা দেখেন, এত মাথায় থাকবেও না, এত দরকারও নাই, এত বোঝারও দরকার নাই। যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো দেখেন। আচ্ছা, হ্যালো গুড বাই, এই লেখাটা দেখেন কি করছে, হ্যালো গুড বাই। এটা আমরা এর আগে দেখছি যে বিজি মানে ব্যাকগ্রাউন্ড। আপনি যে কোনো একটা লেখাতে বা আপনি যদি কোনো ডিভে বা ট্যাগের মধ্যে বিজি লেখেন তাহলে তার ব্যাকগ্রাউন্ড বুঝবে, এবং তারপরে যে সাকসেস ইউজ করেন তাহলে সাকসেসের কালার আমরা জানি কি, এরকম একটা কালার, এরকম সবুজ। তাহলে সেই যার ভিতরে এটা ইউজ করতেছি বিজিটা, তার সাকসেস কালারটা আসবে। যদি প্রাইমারি ইউজ করি তাহলে প্রাইমারি কালারটা আসবে। দেখেন প্রাইমারি কালারটা আসছে। তো হচ্ছে বিজি দ্বারা আমরা তাহলে বুঝবো কি ব্যাকগ্রাউন্ড, তারপরের ক্লাসটা দ্বারা নামটা দ্বারা বুঝবো আমরা ওই ওই ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে সেটা। আর ডি ইনলাইন, ডিসপ্লে ইনলাইন, আমরা এর আগে দেখেছিলাম কি ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, তারপরে ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে কি যে ওই লাইনের মধ্যেই থাকবে। দুইটা H1 ইউজ করছে, মানে কি দেখেন, আমি নর্মালভাবে H1 ব্যবহার করে দেখি কি লেখা আছে, হ্যালো। আর একটা লেখা আছে গুড বাই। দেখেন মোটামুটি এদের নেচার কি হবে, এ এক লাইনে থাকবে, এ এক লাইনে থাকবে। দেখেন এ এক লাইনে আছে, এ এক লাইনে আছে। আমরা যদি কখনো চাই যে না এই দুইটা লেখা একই লাইনে থাকবে, এ গুড বাইটা হ্যালোর পাশাপাশি থাকবে, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে কি ক্লাস ডি ডিসপ্লে
ইনলাইন, একই লাইন, এই কথাটা ইউজ করার ফলে কি করবে দেখেন কি হয়েছে, তার উপরের লাইনে চলে গেছে। আবার আমরা যদি চাই যে না এর নিচের লেখাটা নর্মাল এইভাবে আছে, এর নিচের লেখাটা এর সাথে আসবে, তাহলে তার পরের লেখাটাতে ক্লাস আমরা দেব কি ডিসপ্লে ইনলাইন, ডি ইনলাইন। ক্লাস ডিসপ্লে ইনলাইন, ইনলাইন। আচ্ছা এইটাতেও দিতে হবে। ডি ইনলাইন, তাহলে ওই দুইটা এক জায়গায় যাবে। বুঝতে পারছেন? আর ব্যাকগ্রাউন্ড করার জন্য এই যে বিসি, আপনি কোন ব্যাকগ্রাউন্ডটা নেবেন সেটা দিলেই হবে। ওইটারও যে এই যে এখানে ভ্যালু ইনলাইন করে দেওয়া আছে, তাহলে ইনলাইন করা থাকবে যার, তাহলে তার তো নিজস্ব কোনো লাইন নেই। বুঝতে পারছি? এখন দেখেন একটা জিনিস দেখে নিই আমরা যদি H2 ইউজ করি বা H1 যেটা ইউজ করি, দেখেন কি হয়েছে। H2 ইউজ করলাম, একে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, এটা দেখেন ফুল নিচে না ডিসপ্লে এখান থেকে শুরু করে এইখানে নিচে দেখেন। যদি ইনলাইন করি তাহলে এর কোনো নিজস্ব ফুল ডিসপ্লে নেবে না, ওর যতটুকু লেখা ততটুকু নিবে। দেখেন এখানে আমি এখন ক্লাস ডি ইনলাইন এটা ইউজ করলাম, কি হচ্ছে দেখেন। এই লেখাটার উপর নিয়ে যান, এই লেখাটার কোনো ইনলাইন বা ব্লকিং সিস্টেম আছে? আবার এটাকে আমরা চাচ্ছি কি ব্লক হবে, একটা ডিসপ্লের যতটুকু জায়গা পূর্ণ জায়গাটা নেবে, তাহলে এখানে আমরা ব্লক লিখতে পারি। নর্মাল তো ব্লকই, তারপরেও কি হচ্ছে ব্লক হয়ে যাচ্ছে। আচ্ছা পি নামে ট্যাগের কি বৈশিষ্ট্য দেখেন, পি দিস ইজ পি, সেভ দিলাম। নর্মাল পিও কি হচ্ছে ডিসপ্লে ব্লক হয়ে থাকতেছে, দেখেন। আচ্ছা ডিসপ্লে ব্লক নাই এরকম ট্যাগ হচ্ছে এটারও। আচ্ছা আসো তবে না, সেম জিনিস না। দেখেন এই যে আমরা যখন নিচ্ছি এর কিন্তু ডিসপ্লে ব্লক নাই, ডিসপ্লে ব্লক আছে। আমি আরেকটা নেই, আরেকটা নিলাম, দেখেন অটোমেটিক কি হয়ে যাচ্ছে, এই দুইটা পাশাপাশি চলে যাচ্ছে, কারণ এদের ডিসপ্লে ব্লক নাই, এরা মোটামুটি ইনলাইন ব্লক থাকে। তো এখন আমরা চাচ্ছি যে এই দুইটা ডিসপ্লে ব্লক হবে, মানে এর পরে আর কাউকে থাকতে দিবে না, অ্যানাদার একে নিচে নেমে দিবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ক্লাস ইউজ করতে পারি, কাকে যেইটাতে ইচ্ছা দিবেন, যে এখানে যদি দিই তাহলে এর পরেরটাকে নেমে দেবে। তাহলে ক্লাস ব্লক যদি করে দেই, ডিসপ্লে যদি ব্লক করে দেই, তাহলে কি করবে দেখেন, ও নেমে দিয়েছে, তার মানে ও এখন ফুল জায়গাটা ও নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন? এরপরে যদি আবার কোনো লেখা থাকে ওকেও কিন্তু এর পাশাপাশি আনবে, কারণ ওর ডিসপ্লে ব্লক নাই। যেমন আরেকটা দেই, দেখেন এটাকেও আনছে, আমরা চাচ্ছি এটাও কি ডিসপ্লে ব্লক হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এই ক্লাসগুলো ইউজ করব। বুঝতে পারছেন কি? ডি ইনলাইন ব্লক, এগুলো কি বুঝতে পারছেন? দেখেন, আচ্ছা
আচ্ছা, এই হলো, এই দুইটা খুব দরকার, ইনলাইন আর ব্লক, আর এই দুইটা হলেই আমরা মোটামুটি এগুলো কাজ করতে পারবো। ঠিক আছে, ইনলাইন মানে হচ্ছে একই লাইনের মধ্যে যাদের ডিসপ্লে ব্লক করা আছে তাদেরকে একই লাইনে আনতে ইনলাইন দিব, আর যাদের ডিসপ্লে ব্লক করা আছে তাদেরকে একত্রিত করার জন্য, ডিফারেন্স করার জন্য কি দিব, ব্লক করে দেব। একই লাইনে আনার জন্য ইনলাইন করব, আর ভাগ করে দেওয়ার জন্য বা বিভক্ত করার জন্য ব্লক করে দেব। বুঝতে পারছেন? এগুলো আর লাগবে না। তাহলে এই গেল অ্যালাইনমেন্ট। প্লটস আর পজিশন। প্লট আর পজিশন তো আমরা বুঝি না? তো এইটা আমরা ক্লাসে কিভাবে ইউজ করব, বা এটা যদি বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আমরা কিভাবে ইউজ করব? আমরা নর্মাল সিএসএস দিয়ে কি করতে পারি, প্লট লেফটে নিয়ে যেতে পারি কোনো লিভে, বা কোনো লেখাকে প্লট রাইটে নিয়ে যেতে পারি। বাট আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি তাহলে কিভাবে প্লট লেফট রাইটে নিয়ে যাব সেই বিষয়টা এখানে দেওয়া আছে। দেখেন, কোনো ডিভ আমরা এর আগে দেখলাম কি, টেক্সট লেফট রাইট সেন্টার। আমরা টেক্সটগুলোকে যদি রাইটে নিয়ে যেতে চাই, সেন্টারে নিয়ে যেতে চাই, তাহলে কি ইউজ করলাম, টেক্সট লেফট রাইট সেন্টার। এখন আমার প্রয়োজন কোনো ডিভকে নিয়ে যাওয়ার, সেক্ষেত্রে কি দিব, দেখেন ডিভের ভিতরে একটা ক্লাস ইউজ করবো, প্লট লেফটে গেছে। তারপরে যদি ইউজ করি প্লট রাইটে চলে গেছে। আর প্লট নান মানে ডিফল্টভাবে লেফটেই থাকে মূলত। তাহলে প্লটের এই তিনটা, লেফট রাইট আর হলো নান, এগুলো SMHMD এগুলো লাগবে না। দেখেন, আমরা যদি কোনো বাটনকে নিয়ে যেতে চাই সেক্ষেত্রেও কি ইউজ করছে, প্লট লেফট রাইট। ঠিক আছে, গতদিন আমরা দেখছি এই যে ফিক্সড পজিশন ফিক্সড করার বিষয়টা। দেখেন স্টিকি লেখাটা, স্টিকি এই লেখাটা আমরা ফিক্সড করে দিব। দেখেন এই যে দেখেন ফিক্সড হয়ে আছে ওই জায়গায়, আবার যখন চলে আসতেছি নর্মাল হয়ে আছে। আবার এখানে দেখেন ফিক্সড টপ, ফিক্সড বটম। আমরা যদি কোনো ডিফকে ফিক্সড করতে চাই, বা কোনো লেখাকে ফিক্সড করতে চাই, বা কোনো বাটনকে ফিক্সড করতে চাই, দেখেন আমরা শুধু ফিক্সড এই লেখাটা লিখে দিলেই হয়ে যাচ্ছে ফিক্সড টপ। তাহলে সেটা ফিক্সড টপ হয়ে যাবে। দেখেন একবার উপরে চলে গেছে। এবং ফিক্সড বটনে চাইলে, যদি আমরা বটনে রাখতে চাই, এখানে হয়ে গেল ফিক্সড বটম, এই যে ফিক্সড বটম করে দেব, তাহলে একদম নিচে ফিক্সড হয়ে থাকবে। আপনি স্ক্রল যতই করেন দেখেন ওগুলো যেখানে ইচ্ছে, মানে যেখানে দিয়ে দিচ্ছি সেখানেই আছে, নোট দিচ্ছেন। আর স্টিকি মানে হচ্ছে নর্মালে ওই লেখাটা যতদূর পর্যন্ত উপরে যায় না ততক্ষণ পর্যন্ত স্টিক থাকবে, ও নড়বে না। কিন্তু তারপরে যদি যায় তাহলে সেই কী হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। এটা দেওয়ার জন্য স্টিকি টপ এটা ইউজ করতে হবে। স্টিকি টপ দিলে কী হবে, হ্যাঁ এইটা আপনি হলো মনে করেন আপনার মেনুটা এই জায়গাতে নাই, স্লাইডারটা উপরে আছে, তারপরে মেনু আছে। তাহলে আমরা এই মেনুটাকে যদি ফিক্স করতে চাই তাহলে কি করতে হবে, স্টিকি ফিক্স করতে হবে। কারণ মেনুটা যখন এইখান থেকে এখানে আসে, যখন একবারে উপরে চলে যাবে তারপরে ফিক্স হয়ে যাবে, আবার যখন নিয়ে আসবে তখন নর্মালি থাকবে।
তাহলে এটাও তাই হচ্ছে যে এটা নর্মাল এখানেই আছে, দেখেন এখানে স্ক্রল হচ্ছে উপরে যাচ্ছে, কিন্তু একবারে যখন উপরে চলে যাচ্ছে তারপরে কি হয়ে যাচ্ছে, সে স্টিক হয়ে যাচ্ছে বা হচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে। আর যদি আমরা চাই যে না কোনো লেখা ফিক্সড উপরেই থাকবে, তাহলে আমাকে ইউজ করতে হচ্ছে ফিক্সড টপ আর ফিক্সড বটম। এটা কি বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা, আমরা এই কাজটা করি। এখানে আমাদের যে মেনুটা আছে, মেনুটা ফিক্স নেই। আমরা যদি ফিক্স করতে চাই এবং মেনুটাকে যদি নিচে দিতে চাই, তাহলে কি করব দেখেন। মেনুটাকে কাট করলাম, স্লাইডের উপরে বসালাম, সেভ, রিলোড। মেনুটা নিচে আসছে তাই না, আর স্লাইডারটা উপরে গেছে। তো নিচে আমরা আরো কিছু কাজ দিয়ে দিই। তখন হোসাইনের হাতে ক্লাস লিয়ার কথা ক্লাসের কথা হ্যাঁ মুশকিল আমার ক্লাস ওই জন্য বলতে মোট কাপ মুখ ভাঙার লিখুন একটা কি জানি, মুই শোনাবো না। হ্যাঁ এই যে দেখেন, এখন আমরা চাচ্ছি যে যখন এইটা এত দূর পর্যন্ত যাবে তখন কি হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে। আবার যখন নিচে আসবে তখন সে যেই জায়গায় আছে সেই জায়গায় থাকবে। তাহলে এইটা করার জন্য আমরা কোথায় তাহলে স্টিকিটা ইউজ করব? আমাদের যে ডিবের মধ্যে কি আছে, ন্যাপবারটা আছে, আমরা এখানেও কি করতে পারি, প্লাস এখানে স্টিকি টপ। এই যে দেখেন, বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো? হ্যালো? আর যদি আমি চাই না ও সব সময় কি থাকবে, উপরেই ফিক্স থাকবে, উপরেই থাকবে টপে, তাহলে আমরা ইউজ করব হচ্ছে টপ। এই যে ফিক্স টপ, এটা ইউজ করবো যে না সব সময় সে ফিক্স টপে থাকবে। সেভ, রিলোড। সব সময় টপে থাকবে, দেখুন ঠিক আছে। আবার যদি না চাই যে বটমে থাকবে, সে সব সময় কি বটমে থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যালো? কারো কোনো কোশ্চেন আছে কি? এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আমাদের অ্যাভেলেবল প্রয়োজন। ক্লিয়ার সবার? আচ্ছা, হলো এই হলো ফিক্স টপ, বটম এবং স্টিকি। তাহলে এটা শেষ করে দিলাম, মার্জিন অ্যান্ড প্লট, পজিশন এবং প্লট শেষ করে দিলাম। কারো কোনো কথা নেই তো নাকি? নেক্সট টাইমে যেন এগুলো আমরা করতে পারি। অন্তত এইটা খুব ইম্পর্ট্যান্ট, ফিক্স টপ, বটম এবং স্টিকি, এই তিনটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ অ্যাভেলেবল ইউজ করতে হবে। ফিক্স টপ। আচ্ছা, আমরা একটা আমরা যে কোনো একটা জায়গায়, আমি সবার নিচে মনে করেন একটা ডিপ নিলাম, আমাদের তৈরি করার ডিপ নেব।
এখানে আমরা নিজস্ব একটা ক্লাস ইউজ করলাম, গ্রিন। এমনি আমরা একটা ইউজ করলাম, আরেকটা নিলাম রেড। এই দুইটাকে আমরা একটু কাস্টম সিএসএস দিয়ে স্টাইল করে নিই। ডট গ্রিন, এর হাইট 150 পিক্সেল, উইথ 150 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এটাতে দিলাম রেড, এটাতে দিলাম রেড। কন্ট্রোল এস, সেভ, রিলোড। ইমেজগুলো চেঞ্জ করি। আচ্ছা দেখেন, এই যে দুইটা কি হয়েছে, দুইটা চলে আসছে। আরেকটু ছোট করে দিই, 50-50। ছোট হয়েছে। দেখেন লাল বাটনটা আমি চাচ্ছি কি উপরে নিয়ে যাব, আর সবুজ বাটনটা নিচে থাকবে, সব সময় ফিক্স থাকবে। এখন কিন্তু ফিক্স নেই, তাই না? আমি লালটাকে চাচ্ছি টপে থাকবে, একদম উপরে এই জায়গাতেই সব সময় অল টাইম থাকবে। তাহলে আমরা এইটাতে ইউজ করব হচ্ছে, এখানে একটা ক্লাস ইউজ করব, কি ফিক্সড, গ্রিনটা বটম আর হলো রেডটা হচ্ছে ফিক্সড টপ। কন্ট্রোল এসছে, দেখেন রেডটা চলে গেছে। অথচ আমি রেডটা নিচে দেওয়া ছিল, রেড কোথায় ছিল, নিচে দেওয়া ছিল। তারপরে কি হচ্ছে, সেই ডিপটাকে আমরা অল টাইম উপরে রাখতে পারছি, আর হলো গ্রিনটা সবসময় নিচে এবং সবার উপরে। বুঝতে পারছেন? আর এই মেনুটা আমরা যেই জায়গায় অবস্থান করতে, এই জায়গায় ছিল, এই জায়গাতেই ছিল। আমরা চাচ্ছি না ওই জায়গায় স্টিক থাকবে, বাট যখন একবার উপর চলে যাবে তখন কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে ফিক্সড বটম না দিয়ে কি দেব, স্টিকি স্টিকি টপ দেব, স্টিকি টপ দেব। তাহলে কি হয়ে যাবে দেখেন, এই যে নর্মাল ওইখানেই আছে, যেখানে থাকার জিনিস সেখানেই আছে, বাট যখন উপরে উঠে যাচ্ছে তার কন্টেন্টগুলো তখন ফিক্সড হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে এখানে কি দিতে হবে, সেক্ষেত্রে ইন্ডেক্স দিতে হবে, জেড ইন্ডেক্স দিতে হবে। জেড ইন্ডেক্স দেখায় নাই, গতদিন দেখাইছি না জেড ইন্ডেক্স? দেখেন এইটা হচ্ছে উপরে আছে লালটা, এবং নিচে নিয়ে আসেন। ও, নিচে আসার সময় দেখেন সবুজটা উপরে আছে। আমি চাচ্ছি কি এই বাটনটা সবার উপরে থাকবে, মানে মেন নেপ বারটা সবার উপরে থাকবে। তাহলে আমাদের কি ইউজ করতে হবে,
এখানে জেড ইন্ডেক্স ইউজ করতে হবে। জেড ইন্ডেক্স সবার উপরে দেন, 999 দিয়ে দিলাম, সরি জেড জেড ইন্ডেক্স 999 দিলাম। যত কম্পোনেন্ট আছে সবার উপরে এমনি একটা মান দিয়ে দেন অনেক বড়, দেখেন কি হয়। হয়েছে? উপরে উঠছে? আচ্ছা, আর কোনো কনফিউজ, কোনো কোশ্চেন বলেন। এতক্ষণ যেগুলো দেখলাম খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখলাম। জি, হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? ফাঁকা ফাঁকা এগুলো তো কোশ্চেন হলো না। এটা তো মার্জিন বা প্যাডিং দেওয়া আছে তাই সেই জন্য এরকম হয়েছে, বা বিয়ার দেওয়া আছে তাই। এগুলো কোশ্চেন হলো না, কোশ্চেন করার মতো কোশ্চেন করা। এখন যেগুলো শিখালাম সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই জন্য বারবার বলতেছি এই জিনিসগুলো অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে। কোনো একটা ওয়েবসাইট গর্জিয়াস করে তুলতে হলে এই তিনটা জিনিস লাগবে। কোশ্চেন না থাকলে নেক্সট স্টেপে চলে যায় নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? এখন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, তাহলে আমরা কোনো টেক্সটকে লেখা দিতে আমরা কালার বুঝি, আর ব্যাকগ্রাউন্ড কোনো লেখা দিতে ব্যাকগ্রাউন্ড কালার বুঝি। দেখেন এটাতে আমরা যদি বুস্ট্র্যাপ ইউজ করি তাহলে কোনো টেক্সট লেখা দিতে হচ্ছে আমরা টিএক্সটি তারপরে হাইপেন কি ইউজ করব। প্রাইমারি কালার দিতে চাইলে প্রাইমারি, সেকেন্ডারি দিতে চাইলে সেকেন্ডারি, সাকসেস দিতে চাইলে সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, হোয়াইট, মিউট, ব্ল্যাক, 50 অ্যান্ড হোয়াইট। বোঝা যাচ্ছে না? হ্যালো,
নেটে একটু নেট স্লো তো এই জন্য। দেখতে পাচ্ছেন? আচ্ছা, কোনো লেখার কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই সেটা টিএক্সটি টেক্সট প্রাইমারি কালারগুলোর নাম খুব মুখস্থ করে নেন। প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, হোয়াইট, মিউট আর ব্ল্যাক 50 হোয়াইট। এর ফলে কি হচ্ছে দেখেন, এই যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, এখানে একটা লেখা আছে, এটা লাইট, এটা কি টেক্সট ডার্ক, তারপরে কি হোয়াইট কালার, মিউট ব্ল্যাক, ঠিক আছে, হোয়াইট 50। এই কয়টা হচ্ছে লেখার কালার। আবার যদি আমরা কোনো অ্যাঙ্কর টেক্সটের কালার দিতে চাই সেক্ষেত্রেও এইভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। এবং আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে কি দিতে হবে, একটু আগেও বলছি, বিজি। বিজি মানে ব্যাকগ্রাউন্ড। বিজি, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, হোয়াইট, ট্রান্সপারেন্ট। এই কয়টা আমরা কি ব্যাকগ্রাউন্ড কালার ক্ষেত্রে ইউজ করতে পারবো। প্রবলেম আছে? টোটাল পেজের বডির মধ্যে দিয়ে দেবেন, কি চেঞ্জ করতে চাচ্ছেন বলেন, কি কালার দিবেন। এখানে ক্লাস দেন, ক্লাস বিজি, কি দিবেন, ডেঞ্জার, সেভ। কোথায় দিলাম, না এখানে হয়েছে, সেটাই তো দেখাচ্ছে এখানে। ক্লাস মানে কি, হ্যাঁ যে কোনো জায়গায় আপনি দিবেন। কারণ কি, আমাদের তো এইখানে ওদের বুটস্ট্র্যাপটা অ্যাড করা আছে, তাহলে কেন হবে না। এখানে ক্লাস দিলাম বিজি হাইপেন প্রাইমারি, এটা আমাদের ওয়েবসাইট। রিলোড দেন, হয়েছে? দেখেন এই প্রাইমারি আর এই প্রাইমারি এক হয়ে গেছে, এর ব্যাকগ্রাউন্ড আর এর ব্যাকগ্রাউন্ড এক হয়ে গেছে। এখানে আমরা ইনফো দেই, ইনফো সেভ, ঠিক আছে। এখন বুঝতে পারছেন, খুব সহজে আমরা এই কাজগুলো করতে পারতেছি। এরপরেও বুটস্ট্র্যাপ বোঝার পরেও যদি ভালো কাজ না পারেন তাহলে বুঝতে হবে আপনার দ্বারা কাজ পসিবল না। বিকজ আমি বারবার বলতেছি যে খুব বেশি প্র্যাকটিস করতে হবে। আপনাদেরকে নিরাশ করতেছি না, যদি প্র্যাকটিস না করেন তাহলে এগুলো আয়ত্তে আসবে না, এগুলো ইউজ করতে পারবেন না। তো অবশ্যই অবশ্যই বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। কি বেশি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ বলুন। হ্যাঁ দেন, হ্যাঁ ওইটা আপনি হলো এই সাইটে দিতে যাচ্ছেন, দেন ওইরকম একটা তৈরি করেন। ওদের নাই ওইরকম স্টাইলের, ওদের একটা আছে যে এরকমই আছে বাট লম্বা লম্বা হয়ে আছে, ঠিক আছে। আপনি ওটা চাইলেন না, আপনি মেনুটা আপনি নিজের মতো তৈরি করেন। আমি এর আগে একদিন দেখাইছি ইসরাত তাই না, না ওদের ওই কয়েকটা আমরা দেখছি না, কয়েকটা যে আমরা দেখছি ওই কয়টায় আছে,
ঠিক আছে, এছাড়া যদি আপনি আরও গর্জিয়াস করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তৈরি করে সেটা কোন জায়গায় ফিক্স করবেন না কি করবেন সেটা। আচ্ছা, তাছাড়াও দেখা যাক, আমি যে ওয়েবসাইটটা দেখাইছিলাম ইশরাত জাহানের, ওই ওয়েবসাইটটা যদি আমাদের পসিবল হয়, যদি সময় পসিবল হয় বা সময় আমরা যদি পাই, তাহলে অবশ্যই আমরা কি করব, ওই ওয়েবসাইটটা আপনাদেরকে 2-3 দিনে তৈরি করাবো। ঠিক আছে, 2 দিন হলেই হয়ে যাবে। ওইটা কিন্তু খুব গর্জিয়াস একটা ওয়েবসাইট, এবং ওইটা মেবি $150 দাম ওই থিমটার। হ্যালো, শুনতে পাচ্ছেন আমায়? হ্যালো, শুনতে পাচ্ছেন? মোসাইব, শুনতে পাচ্ছ? হ্যালো, মোসাইব, শুনতে পাচ্ছ? মেরাজ, হ্যালো, একটা প্যারাগ্রাফ আছে, ঠিক আছে, একটা প্যারাগ্রাফ আপনি লিখে দিছেন। এটা একটা প্যারাগ্রাফ। আচ্ছা, এইটা আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, লেখার পর এটা তো আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন কি? এটা আমরা প্যারাগ্রাফ লিখলাম, এটাকে যদি আমরা দেখি, এই যে চলে আসছে। এই প্যারাগ্রাফকে রাইট, সেন্টার, লেফট নিয়ে যেতে কি প্রবলেম আছে বলেন? আছে কি? নাই। তাহলে আপনি অবশ্যই কোনো লেখাকে যদি লেফট রাইট নিয়ে যেতে হয়, অবশ্যই কি প্যারাগ্রাফ বা যেগুলো টেক্সট সাপোর্ট করে সেগুলো। আর হলো স্পেন হচ্ছে এই লেখার মধ্যে কোনো একটা লেখাকে ডিফারেন্স করতে চাচ্ছেন, একটা প্যারাগ্রাফের ভিতরের কোনো কন্টেন্ট বা কোনো লেখাকে আপনি কি করতে চাচ্ছেন, ডিফারেন্স করতে চাচ্ছেন, বা অন্য কালার বা মোটা একটু ইটালিক ইত্যাদি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি স্পেন ইউজ করবেন। স্পেন একটা অতিরিক্ত ট্যাগ, যেটা ইউজ করা হয় শুধুমাত্র ডিফারেন্স করার জন্য কোনো প্যারাগ্রাফ বা কোনো লেখার ভিতরের লেখাকে। ক্লিয়ার, বুঝতে পারছেন? সো স্পেনকে আমরা লেফট রাইটে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ, মার্জিন বা ওকে যদি আমরা কাস্টমাইজ করে, না না, স্পেনের মধ্যে দিলে যাবে, কারণ হ্যাঁ, তাহলে একটু আগে আমরা দেখলাম ইনলাইন ডিসপ্লে ইনলাইন ব্লক। এই যে দেখেন, এখানে আমি একটা বিজি দিলাম, বিজি, বিজি হচ্ছে ডেঞ্জার, ডেঞ্জার দিলাম, কি হলো তার ফলে পুরোটা হয়ে গেছে। আপনি চাচ্ছেন এই লেখা পর্যন্ত এই কালারটা হবে, ঠিক কিনা? হ্যালো, তাহলে এই যে আমি, হ্যাঁ, এই যে দেখেন হয়েছে, লেখা পর্যন্ত কি দিলাম, ডিন লাইন। এখন কি দিতে হবে, টেক্সট রাইট। আচ্ছা, ওইটার যেন কি জন্য ইউজ করা যায়, টেক্সট সেন্টার,
টেক্সট না ফ্লট? ফ্লট সেন্টার না, আমরা যে দেখলাম লেফট রাইট, এই যে রাইটে চলে গেছে। এখন কোনো কোশ্চেন আছে? হ্যালো, এখানে টেক্সট অ্যালাইন যেটা আমরা ইউজ করলাম এর আগে, টেক্সট অ্যালাইন, এটার জন্য কি লিখতে হয় একটু দাঁড়ান, আমি ভুলে গেছি। এই যে টেক্সট অ্যালাইনমেন্ট, এটা টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার কাজ করতেছে এখানে ডিসপ্লে। তাহলে দাঁড়ান, ইনলাইন ব্লক দেওয়া লাগবে, ইনলাইন ব্লক তা আসে নাই এখানে। আচ্ছা, ডিসপ্লেটা তুলে দিই, লেখাটা এখন চলে আসছে তাই না? এখন ব্যাকগ্রাউন্ডটা টেক্সট সেন্টার, যদি ডিসপ্লে ইনলাইন দেওয়া হয়, সে লেফটে চলে যাচ্ছে। যদি ব্লক করা হয়, আচ্ছা ইনলাইন ব্লক করে দিই, ইনলাইন ব্লক। আচ্ছা, ইনলাইন ব্লকের জন্য একটা ক্লাস প্লট, তার মধ্যে আছে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে প্লটের মধ্যে নিয়ে আছে। আচ্ছা, ক্লাসটা এই পাশে ইউজ করি। উইথ তো দিলে হবে, উইথ দিয়ে সেন্টারে আনলে তো হবে, রেসপন্সিভ হবে। আচ্ছা, আরেকটা আমরা ওয়েট, মার্জিন ছাড়া আমি ইউজ করি। মার্জিন অটো তো আছে, ইউজ করা তো যাবে, তো এমনিতেই হয়। মার্জিন অটো দিলে সেন্টারে সবসময় থাকবে। আমরা কলামের সেটা তো হবেই, কিন্তু ওইটা ছাড়া আমি করতে চাচ্ছি। আচ্ছা, ফ্লট নাম দিয়ে দেখি।
আচ্ছা আচ্ছা কোথায়? আচ্ছা আচ্ছা ডিভ না প্যারাগ্রাফ, কারণ ওখানে জাস্টিফাই করলে তো জাস্টিফাই হবে। এটা দিতে বলতেছেন, তাহলে জাস্টিফাই কন্টেন্ট। এটার সাথে না এক্সট্রা করে ডিফ্লেক্ট। কোথায়? ও হলো না তো। ডিএন লাইন হবে না, এভাবে হবে না। তাহলে আমাদেরকে ওইভাবেই করতে হবে যে কলাম নিয়ে কলামের ভিতরে দিবেন। ওকে আচ্ছা না আচ্ছা তাহলে কালার গেল, ওইটা আপনি কলামের ভিতর দিয়ে করবেন। তাহলে স্পেনটা কেন ইউজ করি সেটা তো বুঝতে পারছেন নাকি? যে কোনো প্যারাগ্রাফের ভিতরের কোনো কন্টেন্টকে এক্সট্রা স্টাইল করতে আমরা কন্টেন্ট প্যারাগ্রাফ সরি স্পেন ইউজ করব। কলাম রো নিলেন, হ্যাঁ রোর ভিতর কয়টা কলাম, সরি তিনটা ভাগে ভাগ করেন। কল, হ্যাঁ এমডি 4 3 4 12, এখানে পি নেন, লরেন হয়েছে। হ্যালো আচ্ছা হ্যাঁ এটা দেখাবো। ক্লাস বিজি ডেঞ্জার হয়েছে। এখন যদি এইটুকু বেশি হয় তাহলে কি করবেন? ডিএন লাইন এখন তো দিতে সমস্যা নেই, হয়েছে। হ্যালো
আচ্ছা, ব্রেক। একজনও যাবেন না, আমি কিন্তু আজকে অ্যাবসেন্ট দিব যদি আপনারা চলে যান, ঠিক আছে? যারা আসবে না এই 15 মিনিট পরে তাদেরকে আমি অবশ্যই অ্যাবসেন্ট করে দেবো। আজকে কিন্তু ব্রডকাস্ট হচ্ছে, লাইভ হচ্ছে, কাউকে যাওয়া যাবে না, 15 মিনিট রেস্ট। ওকে? হ্যাঁ নিব পরে, এখন নেব না। জি। এই যে মার্জিন বটম, মার্জিন বটম 1 2 3 4 5, এই জিনিসগুলো এখানে বুঝে দেয়। দেখেন মার্জিন 0 দিলে দেখেন এই দুইটা টেক্সটের মধ্যে কোনো দূরত্ব আছে? নাই। যদি আমি 1 দিই তাহলে 1 পিক্সেল হয়েছে, দেখেন অল্প একটু। যদি 2 দেই তাহলে 2, যদি 3 দেই 3, যদি 4 দেই 4, যদি 5 দেই 5। এটা হলো মার্জিন বটম। আর মার্জিন টপ যদি দেই তাহলে 0, উপর থেকে কোনো ফাঁকা নাই। যদি 1 দেই 1, 2 দিলে 2 পিক্সেল, 3 দিলে 3 পিক্সেল, 4 দিলে 4 পিক্সেল। দেখেন এরকম মার্জিন রাইট 5 পিক্সেল দিলে এত দূরত্ব হবে। তারপরে দেখেন আমি এখন ক্লাসগুলো দেখি বটমের জন্য কি ইউজ করতেছি। দেখেন এমবি মার্জিন বটম, এমবি দিলে মার্জিন বটম 0, এমবি 1 মার্জিন বটম 1 পিক্সেল দূরত্ব থাকবে, এরকম 5। জি, হ্যালো। আচ্ছা, তারপরে এমটি মার্জিন টপ 0 থেকে 5 পর্যন্ত, এমআর মার্জিন রাইট ওই 1 থেকে 5 পর্যন্ত আছে এখানে, মার্জিন লেফট এমএল কত পিক্সেল? 3 পিক্সেল। মার্জিন এক্স চতুর্দিকে, ঠিক আছে, চতুর্দিকে বুঝাইতে হয়ে গেল মার্জিন এক্স। সরি, মার্জিন এক্স বলতে লেফট আর রাইটে বুঝাই, ঠিক আছে? লেফট রাইট থেকে যদি আমি সরাতে চাই তাহলে একদম এক্স 5 মানে হচ্ছে লেফটেও 5 পিক্সেল, রাইটেও 5 পিক্সেল। আর টপ বটম যদি চাই তাহলে এম ওয়াই টপ এবং বটম। আর যদি অল সাইড বুঝাই তাহলে শুধু এম 5 মানে হচ্ছে চতুর্দিকে 5। এটা গেল মার্জিন। প্যাডিংয়েরও ঠিক তেমনি, পিবি মানে প্যাডিং বটম বটম, তারপরে পিটি মানে প্যাডিং টপ, বিজি মানে প্যাডিং, বিজি মানে কি? প্যাডিং রাইট। ও এটা সরি, এই যে পার পিআর রাইট, পিএল লেফট, তারপরে পিএক্স মানে উপরে লেফট রাইট, পিওয়াই মানে উপরে নিচে টপ বটম, আর অল সাইড বুঝাতে শুধু পি। বুঝতে পারছেন? এই হলো মার্জিন আর প্যাডিং। সাইজিং, সাইজ কত পার্সেন্ট ওয়াইজ একটা জিনিস থাকবে। দেখেন হাইট দেওয়া আছে হচ্ছে 300 পিক্সেল, বর্ডার
1 পিক্সেল সলিড একটা কালার দেওয়া আছে। আচ্ছা এটা না, আগে এটা দেখেন, পি মানে কি, প্যাডিং, চতুর্দিকে কত 3, উইথ কত হবে, আমরা চাচ্ছি উইথটা আমরা এইভাবে দেই, এই যে এইভাবে হাইড উইথ স্টাইল শিটে। তো আমরা এখানে এখন না দিয়ে যদি ডাইরেক্ট উইথ আমরা ডব্লিউ লিখে হাইপেন দিয়ে যদি আমরা 25 দেই, তাহলে এর উইথটা হবে 25%। এই যে এখান থেকে এই ডিসপ্লে এতটুকু, এই ডিসপ্লের মধ্যে 25%, 50% যদি দিতে চাই শুধু 50, 75 দিলে 75, 100 দিলে 100, অটো দিলে ফিল, অটো দিলে ডাব্লিউ অটো যদি দেই তাহলে ফুল ধরবে, অটোমেটিক যে ডিসপ্লেটা পাবে যতটুকু ততটুকু। ঠিক আছে, এখন এই হাইট না, এটা রেসপন্সিভ করা লাগবে না, দেখেন অটোমেটিক যে ডিসপ্লে তার 25% ধরে নিচ্ছে, এই যে ছোট হচ্ছে। ঠিক আছে, অটো দিলেও লাগবে না, অটো মানেই 100%। আচ্ছা এখন হলো হাইডের বিষয়টা। হাইডের বিষয়টা আগে আমাকে ডিফাইন করতে হবে কতর মধ্যে কত চাচ্ছি। তো আমার এখানে 300-র মধ্যে কত পার্সেন্ট, 25%। 300 পিক্সেল, এখান থেকে এই পর্যন্ত 300 পিক্সেল, তার 25% হচ্ছে এইটা। ঠিক আছে, তারপরে কি 50% যদি দেই, এই যে 50%, 75%, 100%। অটো দিলে টেক্সট যতটুকু থাকবে ততটুকু। হাইডের ক্ষেত্রে অটো দিলে টেক্সট যতটুকু বা হচ্ছে কন্টেন্ট যতটুকু থাকবে ততটুকুই ধরবে। এর আগে আমরা দেখছি হাইট অটো বা হাইট ইউজ করি নাই, তার মানে ডিফল্টভাবে অটোতে অটো হয়ে যায়। তো অটো থাকলে কি হয় যে আমরা যতগুলো কন্টেন্ট থাকবে ততগুলো, হ্যাঁ, না না না, এটা দিয়ে করা যাবে কিন্তু এইভাবে না, ওই চার্ট, ওটাকে চার্ট বলা হয়, চার্টের জন্য ভিন্ন আছে, চার্টই আছে। ঠিক আছে, আচ্ছা বর্ডারের ক্ষেত্রে এখানে পি মানে কি জানি, প্যাডিং 3, শুধু পি দিলে চতুর্দিকে 3 পিক্সেল। এমবি মানে মার্জিন বটম কত, 2 পিক্সেল। বিজি মানে ব্যাকগ্রাউন্ড, লাইট মানে লাইট, আর বর্ডার মানে বর্ডার। দেখেন একটা ডিফল্ট বর্ডার আছে, দেখছেন, এই বর্ডার লিখলেই, এই বর্ডার লিখলেই চতুর্দিকে একটা ডিফল্ট বর্ডার তৈরি হয়ে গেছে। যদি তাহলে আমরা কোনো কন্টেনার বা কোনো ডিভের মধ্যে বর্ডার দিতে চাই, তাহলে এই যে বর্ডার নামে একটা ক্লাস ইউজ করলে বর্ডার পাবো। বর্ডার টপ যদি শুধু দিতে চাই তাহলে বর্ডার টপ, বর্ডার বটম, বর্ডার রাইট, বর্ডার লেফট। দেখেন এটার বর্ডার উপরে দেওয়া আছে, এই যে উপরে, এটার বর্ডার বটম, বর্ডার রাইট, বর্ডার লেফট। এখন দেখেন এখানে বর্ডার কালার, এই যে বর্ডার প্রাইমারি, বর্ডার সেকেন্ডারি, বর্ডার সাকসেস, চতুর্দিকের বর্ডার, এই যে এইভাবে কালারে, বর্ডারের কালারও দেওয়া যাচ্ছে। হ্যাঁ ওই নামগুলো কালারেও ফিক্স, প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ওগুলো। আচ্ছা বর্ডার রেডিয়াস, দেখেন আমরা বর্ডার রেডিয়াস করতাম কিভাবে, এই যে এই সিএসএস দিয়ে বর্ডার রেডিয়াস দিয়ে মান দিতে হতো, এখানে মান দেওয়া লাগতেছে না, শুধু কি হয়েছে রাউন্ডেড, মানে চতুর্দিকে একটু রাউন্ডেড হবে, শুধু রাউন্ডেড টপ দিবেন। রাউন্ডেড ইউজ করলে চতুর্দিকেই, দেখেন চতুর্দিকে পাইছে অটোমেটিক। আর এখানে রাউন্ড টপ যদি দেন তাহলে দেখেন শুধু টপে, এই যে উপরে এই সাইডে উপরে আর লেফট সাইডে কি হয়েছে, হয়েছে। আচ্ছা বটমে যদি দেন তাহলে কি হয়েছে, শুধুমাত্র এই যে নিচে। তারপরে দেওয়া আছে কি রাউন্ডেড রাইট, রাইটে দিলে শুধু এই দুইটা, এই দুইটা, লেফটে দিলে এই দুইটা। আর যদি রাউন্ডেড সার্কেল দেই তাহলে দেখেন সার্কেল। ঠিক আছে, আর একটা কি রাউন্ডেড জিরো, তাহলে কোনো রাউন্ডই হবে না, একবারে ওই নর্মাল বর্ডার যেরকম সেরকম। কোনো কোশ্চেন আছে বর্ডার বা এই মার্জ হাইড উইটের উপর, এগুলো নর্মাল বুঝতে পারতেছেন, শুধু আমাদেরকে ইয়াদ রাখতে হবে, মনে রাখতে হবে যে বর্ডারের জন্য কি ইউজ করতে হবে।
জি, বুঝ হ্যাঁ, চেঞ্জ করবেন। আপনি কালার দিতে চাচ্ছেন, কালার দেন। বর্ডার রাউন্ডেড, আচ্ছা বর্ডার টপে কালার দিতে চাচ্ছেন। রিলোড, কোনটাতে ইউজ করলাম? বর্ডার রেডিয়াস, এটা বর্ডার রেডিয়াস। আচ্ছা, বর্ডার টপ, বর্ডার বটমে ইউজ করে দেখি তো। বর্ডার সাকসেস, এই যে দেখেন বর্ডার দিলে ওটার চতুর্দিকে ডিফল্টভাবে কালার আসে। এইভাবে একটার যে কালার দিতে যাচ্ছি বা এখানে বটম আছে শুধু বর্ডার বর্ডার কালার, শুধু বটমেরটা আসবে এমনটা নয়। ঠিক আছে, সবগুলোর কালার কালার দিতে দিতে সবগুলোরই আসবে। ব্রেক পয়েন্ট, আচ্ছা আমি এইভাবে কত দূর কতক্ষণ যাওয়া যায়, আচ্ছা দেখি। ব্রেক ব্রেক পয়েন্টগুলো এগুলো দেখে নিন, এগুলো সহজ, এগুলো বুঝবেন। আমি অন্যগুলো দেখি। বাটন দেখাইছি, ন্যাপবার দেখাইছি, লিস্ট গ্রুপ দেখায়নি, লিস্ট গ্রুপটা দেখি। দেখেন আমরা যদি লিস্ট তৈরি করতাম এর আগে, কিভাবে লিস্ট তৈরি করতাম? ইউএল বা ওএল, তার ভিতরে এলআই, তার ভিতরে লেখাগুলো দিতাম, তাই না? তো এরা ডিফল্টভাবে এই যে এইভাবে লিস্ট আইটেম তৈরি করে দিছে, দেখেন এগুলো হলো লিস্ট আইটেম। তো লিস্ট আইটেমগুলো কীভাবে ইউজ করবো, কী ক্লাস ইউজ করবো? দেখেন লিস্ট আইটেম তৈরি করতে হলে ইউএল বা ওএল যেটাই নেন, তার একটা ক্লাস দিতে হবে, লিস্ট গ্রুপ, লিস্ট গ্রুপ দিতে হবে। তারপরে আইটেমগুলোর ভিতরে দিতে হবে কি, লিস্ট গ্রুপ আইটেম, এই কথাটা লিখতে হবে, তাহলে লিস্ট তৈরি হয়ে যাবে। কীরকম? এই যে এরকম, এই যে, ঠিক আছে। আবার লিঙ্ক যদি দিতে চান, লিঙ্ক, এগুলো হ্যাঁ, আমরা নর্মালি কিভাবে তৈরি করতাম, যে ইমেল দিতাম, তার ভিতরে এলআই দিতাম, এইভাবে তৈরি করতাম, তাই না? এখানে মান দিতাম, তারপরে এটাকে সুন্দর করার জন্য স্টাইল করা লাগতো। তো এখন আমরা স্টাইল করার জন্য শুধুমাত্র কি ইউএল এর ভিতরে একটা ক্লাস ইউজ করতে হবে। কি ক্লাস? যে লিস্ট গ্রুপ। তারপরে তারপরের গুলো এলআই এর গুলোতে আরেকটা কি ইউজ করতে হবে? ক্লাস লিস্ট গ্রুপ আইটেম। তাহলে অটোমেটিক কি হয়ে যাচ্ছে দেখেন, এই যে আমি এটাতে ইউজ করছি, এই জন্য কি হয়েছে, আইটেমটা নিয়ে নিচ্ছে সুন্দরভাবে। এগুলোতে ইউজ করিনি, দেখেন কি। জি, এখন যদি আমরা এগুলোতে লিঙ্ক দিতে চাই, লিঙ্ক, তাহলে কিভাবে দিতে হবে? এই যে লিস্ট গ্রুপ আইটেমই দিতে হবে, শুধুমাত্র কি থাকবে, এ থাকবে, এ, এই যে, যার ফলে এগুলো লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক অনুযায়ী চলে যাবে। আবার কালার যদি দিতে চান, এই যে লিস্ট গ্রুপ আইটেম, হ্যাঁ হ্যাঁ,
আবার এরকম যদি কালার করতে চান তাহলে কি করতে হবে, যে লিস্ট গ্রুপ আইটেম প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ইনফো ডেঞ্জার ওয়ার্নিং এরকম দিতে হবে, ঠিক আছে। আর এটা দেখেন একটু ফ্লাশ হচ্ছে। আবার অ্যাক্টিভ করার জন্য, মানে ফ্লাশ মানে হচ্ছে যে কোনো একটা, এখানে যতগুলো আছে তার মধ্যে একটা অ্যাক্টিভ থাকবে। জি, জি না এখনো নেই নাই। অ্যাটেন্ডেন্স নিলে এখান থেকে চলে যাবে তো দু একজন, এই জন্য আমি এখনো নেই নাই, বলে দিচ্ছি যে পরে নেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। দু একজন ওই যে ফোন দিয়ে যারা আছে তারা চলে যাবে, ভিডিও নেবে পরে, সেই জন্য দু একজন চলে যায়। আর আজকে তো ব্রডকাস্টিং হচ্ছে, এই জন্য আমি নেই নাই। জি, সবগুলোই আছে, জি। আচ্ছা, আমি এখন নিচ্ছি। গুগল ড্রাইভ কালকেরটা আপলোড করি নাই, এখনই করে দিচ্ছি সব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। যদি আমরা একটা লিস্ট মেনুর কোনো একটা আইটেমকে হাইলাইট করে রাখতে চাই, যেমন এখানে কতগুলো লিস্ট আছে তার মধ্যে একটা হাইলাইট, তাহলে একটা ক্লাস ইউজ করতে হবে অ্যাক্টিভ। শুধু অ্যাক্টিভ এই ক্লাস ইউজ করলে অটোমেটিক সেটা অ্যাক্টিভ হয়ে থাকবে। তারপরে আমরা যদি কালার ইউজ করতে চাই এরকম লিস্টের, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা যদি কোনো একটা লিস্টের কোনো একটা আইটেমকে এরকম হাইলাইট করতে চাই, দেখতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, তাহলে আমরা এভাবে একটা ক্লাস ইউজ করব, যেটাতে আমরা চাচ্ছি সেটাতে শুধু অ্যাক্টিভ নামে একটা ক্লাস ইউজ করব, ঠিক আছে। আর ব্যাচ, দেখেন এটা হলো ব্যাচ, এই যে এটাকে বলা হচ্ছে ব্যাচ। তো এরকম যদি আমরা ইউজ করতে চাই, কি লেখা আছে, হ্যাঁ শুধু অ্যাক্টিভ লিখলেই হয়ে যাবে। এই যে আইটেমের পরে একটা অ্যাক্টিভ লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, যেই লিস্টেতে এরকম বেস লিখতে চাচ্ছি বা এরকম একটা মার্কিং করতে চাচ্ছি বা কোনো একটা হাইলাইট করতে চাচ্ছি, যেমন এখানে দিলাম যে ফ্রেন্ড লিস্ট, কয়জন, 30 জন ফ্রেন্ড আছে। মিউচুয়াল ফ্রেন্ড কতজন, 50 জন আছে। এরকম আকারে যদি দিতে চাই তাহলে এই যে এটাকে ব্যাচ বলা হচ্ছে। আর এটা দেওয়ার জন্য যে এলআইটা দিব, যে এলআইটাতে দিব সেইটাতে কি করতে হবে, এই যে অতিরিক্ত একটা স্পান লিখতে হবে। আর এই স্পানে লিখতে হবে কি, ব্যাচ, ব্যাচ প্রাইমারি। ব্যাচের আবার কি হয়েছে, প্রাইমারি সেকেন্ডারি কালারের উপর ডিপেন্ড করতেছে। তাহলে কত দিব ওই মানটা এর ভিতরে বসে দিলেই হয়ে যাচ্ছে। অতিরিক্ত একটা স্পেন লাগতেছে ওইটার ভিতরে, ঠিক আছে, আর কিছু না। বুঝতে পারছেন? হ্যালো। যদি আমরা এখানে দিতে চাই,
যদি আমরা এখানে দিতে চাই তাহলে এটা এন্টার মারলাম, এন্টার দেওয়ার পরে এখানে একটা কি নেব, স্প্যান। স্প্যান নিয়ে আমরা কি লিখে এই এক এলো 80 প্লাস এই কথাটা লিখে দিলাম। আর এখানে অতিরিক্ত একটা, আচ্ছা না দিলে কি হবে, ক্লাসটা না দিলে কি হবে দেখেন, নর্মাল কি হচ্ছে, নর্মাল এই জায়গাতে আসতেছে, এই যে 80 প্লাস। এখন যদি আমরা অতিরিক্ত একটা ক্লাস ইউজ করি আর ক্লাসের ভিতরে যদি বলি কি ব্যাচ, এখন সেভ দিলাম, এখন কি হয় দেখেন অটোমেটিক সে এরকম হয়ে গেছে, ব্যাচের মতো হয়ে গেছে। এখন আরেকটা ক্লাস যদি আছে দেই যে ব্যাচ প্রাইমারি, ব্যাচ প্রাইমারি, দেখেন এরকম হয়ে গেছে। বাট এটাকে আমরা কোথায় নিয়ে আসতে যাচ্ছি, এই পাশে। তাহলে এর ভিতরে একটা জাস্টিফাই কন্টেন্ট এলো সেন্টার বিটুইন, এই যে এতটুকু এই কথাটা লিখতে হবে। এই ক্লাসগুলো যেটার ভিতরে দিতে যাচ্ছি সেটার দিতে হবে, দেখেন তাহলে এই পাশে চলে আসছে। হ্যাঁ, এগুলো ক্লিক করে করে খুঁজে দেখেন, সময় দিতে হবে একটু বেশি। আচ্ছা এরকম যদি তৈরি করতে চাই তাহলে কি করতে হবে দেখেন, হ্যাঁ যা আছে ওখানেই দেখেন একটু। আচ্ছা এটা এখন লাগবে না, এটা এখন না শিখে, এটা একটু ঝামেলা আছে, অনেক ক্লাস মুখস্থ করতে হবে বা দেখতে হবে, এত কিছু দেওয়ার দরকার নাই এখন, যেগুলো সহজ সেগুলো দেখি। ফর্ম, ফর্ম দেখাইছি, ইনপুট গ্রুপ, ফর্ম দেখছেন না, ফর্ম দেখেন নাই, ও আমি দেখাই নাই। আচ্ছা এইটাকে আমি নিয়ে আসি, ওপেন করি, এই যে ফর্ম, ও দেখাইছি তো, ফর্ম তো দেখাইছি। যদি আমরা এভাবে ফর্ম তৈরি করতে চাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ফর্মটা দেখে নিন, এগুলো বুঝবেন এখন খুব সহজে, খালি দুইটা করে ক্লাস ইউজ করতে হয়, ফর্মের জন্য দুইটা করে ক্লাস ইউজ করতে হয়। এই যে একটা হলো ফর্ম গ্রুপ, ওই লিস্টের মতো লিস্ট গ্রুপ, তারপরে কি লিস্ট আইটেম লেখা লাগতো, আর এখানে শুধু ফর্ম গ্রুপ, আর যেটাতে আমরা দিতে চাচ্ছি সেটা ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল লিখলে অটোমেটিক স্টাইল হয়ে যায়। আমরা এইভাবে ইউজ করতে পারবো, তবে অবশ্যই একটা ডিভ আকারে নিতে হবে, প্রত্যেকটা ডিভ নিব, আর ডিভের দিব হচ্ছে ফর্ম গ্রুপ, এবং যে কন্টেন্টটা আমরা বা যে ইনপুটটা নিতে যাচ্ছি সেই ইনপুটে দিব হচ্ছে ফর্ম কন্ট্রোল, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ইনপুট গ্রুপ, এটা হলো ফর্ম, ইনপুট গ্রুপও আছে দেখেন, আমি শুধু ওপেন করি, এই যে ইনপুট গ্রুপ, দেখছেন ইনপুট গ্রুপ, এটা একটা সিম্বল দেওয়া এইখানে ইউজার নাম লেখার জন্য, বা এই যে ইউজার নেম, এরপর কি সামথিং দিয়ে রাখছে। এরকম গ্রুপ যদি তৈরি করতে চান, যেমন এই যে এটা আগে পিছে কিছু দেওয়া, এটাকেই বলা হচ্ছে গ্রুপ। বা এরকম চেক বক্স দিতে চাচ্ছেন, বা রেডিও বাটন দিতে চাচ্ছেন, বা একটার সাথে দুইটা ফুল নেম বা ফার্স্ট নেম লাস্ট নেম দিতে চাচ্ছেন, বা সার্চ দিতে চাচ্ছেন, তো এই যে সবগুলো কি একটা গ্রুপ ওয়াইজ, প্রত্যেকটা একটা একটা গ্রুপ ওয়াইজ, দুইটা জিনিস মিলে একটা, এক কথায়। তো যখন দুইটা বা তিনটা গ্রুপ মিলে একটা করব, বা তিনটা কম্পোনেন্ট মিলে একটা করব, তখন আমরা এই ইনপুট গ্রুপ ইউজ করব। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো, আজকে আপাতত এতখানি থাক, এতটুকু, বেশি দিলে আপনারাও এতগুলো করতে পারবেন না, হবেও না। এই কয়টা জিনিস দেখে আসবেন, আমি ইনপুট গ্রুপ পর্যন্ত রাখলাম, আরো অনেক কিছু আছে, আমি কালকে আবার আলোচনা করব, ঠিক আছে? এইটুকু অ্যালার্ট, প্রোগ্রেস, প্রোগ্রেস তো হয়েছে, তারপরে কার্ট হয়েছে,
মিডিয়া হয় নাই, গ্রিড হয়েছে, গ্রিড অ্যালাইনমেন্ট হয় নাই, তারপরে ফ্লেক্স বক্স হয় নাই, ক্যারোসেল হয়েছে। টুলটিপ এগুলো বেশি লাগবে না অবশ্য, মূল জিনিসগুলো হয়ে গেছে। এখন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লাগবে টেবিল। ও টেবিলও দেখাইছি, আচ্ছা আবার দেখাবো। টেবিল এবং পেজিনেশন এটা ইম্পর্ট্যান্ট। তারপরে টুল টিপটাও লাগবে, মডেলটা ইম্পর্ট্যান্ট এবং স্ক্রল, এই কয়টা ইম্পর্ট্যান্ট। তারপরে আমরা সবই দেখব। তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি যতগুলো দেখালাম আজকে, যতগুলো দেখালাম সবগুলোই কাইন্ডলি একবার হলো লিখে বা ক্লাস রেগুলার করে বা কপি পেস্ট করেও প্রত্যেকটা জিনিস চেক করে দেখবেন কোনটা কেমন দেখাচ্ছে, ঠিক আছে? তাহলেই মনে থাকবে। যেমন আমরা আজকে যতগুলো দেখলাম, এখন আমরা যদি দেখি একটু অ্যানালাইসিস করে মনে আছে কিনা। দেখেন, টাইপোগ্রাফির মধ্যে লেখা রিলেটেড কি কি, যে আমরা লেখাকে নর্মাল H1 H2 দিয়ে লিখতে পারি, সেটা হেডিং। এবং এখানে বড় লেখার জন্য কি লিখতে পারি, ডিসপ্লে 1 2 3 এরকম 6 পর্যন্ত ডিসপ্লে দিলে কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এটাই হলো মূল বিষয় এটার। তারপরে এটার ছিল কি টেক্সট অ্যালাইন। আমরা যদি কোনো লেখাগুলোকে কি করতে চাই, অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে লিখতে হবে কি টেক্সট লেফট রাইট সেন্টার, তাই না? টেক্সট লেফট রাইট সেন্টার। তারপরে কি ডিসপ্লে, ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, এই তো। তারপরে ফ্লট লেফট রাইট, পজিশন কি অ্যাবসোলিউট, তারপরে কি পজিশন ফিক্সড, তারপরে হলো টপ ফিক্সড, তারপরে ফিক্সড টপ এবং ফিক্সড বটম। আর একটা কি স্টিকি ফিক্সড, স্টিকি বা স্টিকি ফিক্সড। এটা দিলে কি হয় যে হলো যেখানকার লেখা সেখানেই থাকে, আর যদি সে উপরে চলে যায় তাহলে ফিক্সড হয়ে যাবে উপরে। কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বিজি দিলে ব্যাকগ্রাউন্ড আসে। তারপরে কি করতে হবে, প্রাইমারি সেকেন্ডারি এইগুলো কালার নামগুলো আমরা ইউজ করে বিভিন্ন কালার দিতে পারতেছি। আচ্ছা, স্পেসিং, স্পেসটা দেওয়ার জন্য মার্জিন, টপ দেওয়ার জন্য এমটি, বটম দেওয়ার জন্য এমবি, লেফট দেওয়ার জন্য এমএল, রাইট দেওয়ার জন্য এমআর। যদি উপরে নিচে দিতে চাই তাহলে এমএক্স, যদি লেফট রাইটে দিতে চাই একসাথে তাহলে এমএক্স, আর যদি উপরে নিচে দিতে চাই এমওয়াই। আর যদি চতুর্দিকে দিতে চাই তাহলে কি এম, শুধু এম। আবার প্যাডিংয়ের ক্ষেত্র একই, ঠিক কিনা? সাইজিংয়ে আমরা কি দেখলাম বা কি শিখলাম, যে সাইজিংয়ের মধ্যে আমরা সাইজ, হাইট উইথ কত নিতে চাই, কত নিব। যেমন অটোভাবে কি একটা 100% উইথ ধরে, আমরা যদি 25% চাই তাহলে কি দিতে হয়, উইথ W25 দিলে কি হয়ে যাচ্ছে, উইথ 25%, 50 দিলে 50%, 75 দিলে 75%, তাই না? এরকম হাইটও দেখি নাই আমরা। বাটন তো আমরা আগের থেকে জানি, নেভিগেশন বারও জানি। লিস্ট গ্রুপ কি, লিস্ট গ্রুপ আকারে যদি আমরা কোনো লিস্ট তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, ইউএল বা ওএল এর মধ্যে কি দিতে হবে, লিস্ট গ্রুপ, তারপরে এলআই এর ভিতর দিতে হবে লিস্ট আইটেম। অ্যাক্টিভ করতে চাইলে অ্যাক্টিভ একটা লাগবে, আর যদি ব্যাকগ্রাউন্ড করতে চাই তাহলে কি লিস্ট আইটেম, প্রাইমারি সেকেন্ডারি এগুলো দিতে হবে। তো এই জিনিসগুলো মনে থাকবে যদি আপনি প্র্যাকটিস করেন, 2-3 বার প্র্যাকটিস করলে এগুলো মনে থাকবে, অনেকটাই মনে থাকবে। আর 2-1টা মনে না থাকলে আবার দেখবেন পরবর্তী সময়, 2-1বার করে দেখতে দেখতে হয়ে যাবে। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? ওকে, এইভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই এগুলো মনে থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই। আর কাইন্ডলি আপনারা অবশ্যই এই কয়টা প্র্যাকটিস করবেন, আমি কালকে শেষ করে দেব। আর পরের দিন আমরা ইনশাআল্লাহ তাহলে PhD to HTML চলে যাব, ঠিক আছে? ফটোশপ নিয়ে আলোচনা করব, ফটোশপ কীভাবে ইনস্টল দিতে হয়, কীভাবে কাজ করতে হয়, কীভাবে স্লাইস করতে হয়, কীভাবে সেপারেট করতে হয়,
কীভাবে রেক্ট্যাঙ্গল বা ডিজাইন বা কালার বা কোনো একটা লোগো ডিজাইন করতে হয়, সামথিং আমরা একটু দেখব, দেখে তারপরে আমরা HTML করব। হ্যাঁ এগুলো, হ্যাঁ আমি যার দরকার সব দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা একটু প্র্যাকটিস করেন কাইন্ডলি, কষ্ট করে। আমি যা শেখার দরকার আমি শেখাবো। ফটোশপও যদি অনেক কিছু শেখাবো, যে আমি 4 ঘন্টা, 4 4 8 8 ঘন্টায় অনেক কিছু শেখানো পসিবল বা শেখা পসিবল, যেহেতু ভিডিও থাকতেইছে, তাই না? সো কেউ মিস করবেন না, ক্লাসগুলো কেউ মিস করবেন না। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কি বলতে পারেন।